নমস্কার প্রিয় দর্শক বন্ধু, দেখছেন কলকাতা সংবাদ বাংলা। মঙ্গলবার ৮ তারিখ। সকলকে মহাপঞ্চমীর প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের বাছাই করা কয়েকটি গুরুত্বপূর্ণ তাজা খবর। চ্যানেলে নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। প্রথমেই শিরোনাম। বীরভূমে কয়লা খনি বিস্ফোরণে নিহতদের পরিবার পিছু ৩২ লক্ষ টাকা ক্ষতিপূরণ এবং চাকরির ঘোষণা রাজ্যের। বলাগড়ে বিজেপি নেতাকে রাস্তায় ফেলে বেধড়ক মার, কাঠগড়ায় তৃণমূল। পঞ্চমীতে রাজ্য জুড়ে প্রতীকী অনশনের সিদ্ধান্ত, ফের মিছিলে হাঁটবেন ডাক্তার স্বাস্থ্যকর্মীরা। আরজি করে মূল অভিযুক্ত সঞ্জয়, চার্জশিট পেশের পথে সিবিআই। কলকাতা পুলিশের তদন্ত সঠিক ছিল, দাবি কুণালের। বিনীত গোয়েলকে কি শাস্তি দেওয়া যেতে পারে জানতে বড় নির্দেশ কলকাতা হাইকোর্টের। হঠাৎ অসুস্থ, হাসপাতালে ভর্তি রতন টাটা। মেডিসিনে নোবেল পাচ্ছেন আমব্রোস এবং রূপগুণ। তাদের যুগান্তকারী আবিষ্কারটা কি? কলকাতা সহ দক্ষিণবঙ্গের 5 জেলায় বৃষ্টির পূর্বাভাস, ঝোড়ো হওয়ার সতর্কতা, আবহাওয়ার বড়সড় আপডেট। আসছি বিস্তারিত খবরে। বীরভূমের কয়লা খনিতে বিস্ফোরণ নিয়ে নিহতদের জন্য ক্ষতিপূরণের কথা ঘোষণা করল রাজ্য। নিহতদের প্রতিটি পরিবারকে মোট ৩২ লক্ষ টাকা দেওয়া হবে। যেই সংস্থার কয়লা খনি ছিল সেই সংস্থার তরফে আইন মাফিক পরিবার পিছু ৩০ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে জানালেন মুখ্য সচিব। সেই সঙ্গে পরিবার পিছু একজনকে হোমগার্ডের চাকরি দেওয়ার কথাও জানালেন তিনি। পাশাপাশি সরকারের তরফে মৃতদের প্রতিটি পরিবারকে 2 লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে সরকার। ভয়ঙ্কর বিস্ফোরণ বীরভূমের কয়লা খনিতে। কাজ চলাকালীন ভয়াবহ বিস্ফোরণ ঘটে বলে জানা গিয়েছে। ঘটনায় প্রাণ হারিয়েছে 7 জন শ্রমিক, এছাড়াও আহত হয়েছেন একাধিক। ঘটনা বীরভূমের লোকপুরের ভাদুলিয়া কয়লা খনিতে। সকাল 10:30 থেকে 11টার মধ্যে এই বিস্ফোরণ ঘটে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে পৌঁছেছে বিশাল পুলিশ বাহিনী। ইতিমধ্যেই আহতদের উদ্ধার কার্য শুরু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার সকালে গঙ্গারাম চক কয়লা খনি থেকে কয়লা উত্তোলনের জন্য বিস্ফোরণ ঘটানো হয়েছিল, কিন্তু ভিতরে শ্রমিকেরা যে কাজ করছিল তা খেয়াল ছিল না কারোরই। আর সেই অসাবধানতা থেকেই শ্রমিকেরা চাপা পড়ে যান। পরে 7 জনের দেহ উদ্ধার হয়। এই ঘটনার পর খনির উচ্চপদস্থ আধিকারিকেরা এলাকা ছেড়ে পালিয়েছেন বলে অভিযোগ। এই মুহূর্তে এলাকায় ব্যাপক উত্তেজনা, মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। এই কয়লা খনি মূলত ওয়েস্ট বেঙ্গল পাওয়ার ডেভেলপমেন্ট কর্পোরেশনের কয়লা খনি। তাই সরকারি কয়লা খনিতে কিভাবে এই দুর্ঘটনা ঘটল, বীরভূম জেলা প্রশাসনকে অবিলম্বে রিপোর্টও দিতে বলেছে নবান্ন। আপনি কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। সালিশি সভায় পুরনো বিবাদের জের। বলাগড়ে বিজেপি নেতাকে বেধড়ক মারধর তৃণমূলের। আহত বিজেপি নেতা সমীর হালদারকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। মারধরের অভিযোগ অস্বীকার করেছেন শাসক শিবিরের নেতৃত্বরা। তবে রবিবার রাতে ওই ঘটনার সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে নিজের বাড়ির নিচে দোকানে বসেছিলেন বিজেপির কিষাণ মোর্চার বলাগড় ব্লক সভাপতি সমীর হালদার। অভিযোগ, কয়েকজন মহিলা এবং পুরুষ তাকে চেয়ার থেকে টেনে নামিয়ে বেধড়ক মারধর শুরু করে। পরনের গেঞ্জি ছিঁড়ে দেওয়া হয়, টানতে টানতে তাকে রাস্তায় নিয়ে যাওয়া হয়, রাস্তায় ফেলে বেধড়ক মারধর করা হয়। পরে তাকে জিরাট বাসস্ট্যান্ড এলাকা থেকে উদ্ধার করে বলাগড় ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখান থেকে গভীর রাতে চুঁচুড়া ইমামবাড়া জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গিয়েছে, দিন কয়েক আগে এলাকায় একটি সালিশি সভা বসে। তা নিয়ে কয়েকদিন আগে বিজেপি নেতা সমীরের সঙ্গে এলাকার তৃণমূল সদস্যের ঝামেলা হয়। তার পরিপ্রেক্ষিতে বলাগড় থানায় অভিযোগ জানিয়েছিলেন বিজেপি নেতা। কেন থানায় গিয়েছিল সেই কারণে তাকে মারধর করা হয়েছে বলে দাবি। প্রিয় দর্শক বন্ধু, আমাদের খবরগুলি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন, এতে আমরা আরো উৎসাহ পাব। অভয় আর সুবিচারের দাবিতে লড়াই চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তারেরা। ধর্মতলায় আমরণ অনশনের 7 চিকিৎসক। এই পরিস্থিতিতে পঞ্চমীর সকাল থেকে রাত পর্যন্ত রাজ্য জুড়ে প্রতীকী অনশনের সিদ্ধান্তের কথা ঘোষণা করল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট। পাশাপাশি আগামীকাল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিলের ডাক দেওয়া হয়েছে। আন্দোলনকারীদের দাবি, তাঁদের এই লড়াইকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে। নির্যাতিতার বিচার সহ একাধিক দাবিতে শনিবার সন্ধ্যায় আমরণ অনশনে বসেন 6 জুনিয়র চিকিৎসক। গতকাল অর্থাৎ রবিবার রাতে তাতে সামিল হন আন্দোলনের মুখ তথা চিকিৎসক অনিকেত মাহাতো। সোমবার সকালে সাংবাদিকদের মুখোমুখি হন জুনিয়র ডাক্তারেরা। সেখানেই একাধিক সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। আগামীকাল অর্থাৎ পঞ্চমীতে সকাল 9টা থেকে রাত 9টা পর্যন্ত 12 ঘন্টা প্রতীকী অনশন করবেন রাজ্যের সমস্ত মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তারেরা। পাশাপাশি কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মহা মিছিল করা হবে। জানানো হয়েছে, ইতিমধ্যেই উত্তরবঙ্গ মেডিকেল এবং ডেন্টাল কলেজের 9 জন অনশন শুরু করেছেন। এসবের পাশাপাশি পুজোয় ফেরা নিয়ে আন্দোলনকারীরা বলেন, কেউ যদি চায় উৎসব করবেন, কেউ যদি চান আমাদের সঙ্গে থাকবেন তো থাকবেন। এই ভিডিওটিতে আমরা 500টি লাইক টার্গেট করেছি। আশা করি আপনারা লাইক করে আমাদের উৎসাহিত করবেন।
2 মাসের মধ্যে আরজি করে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনায় চার্জশিট পেশ করতে চলেছে সিবিআই। সূত্রের খবর, সোমবারই শিয়ালদহ আদালতে প্রথম চার্জশিট জমা দেবেন কেন্দ্রীয় তদন্তকারীরা। তাতে মূল অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়ের নাম উল্লেখ করেছে সিবিআই। তবে তথ্য প্রমাণ লোপাটের সঙ্গে অন্য কেউ জড়িত থাকতে পারে বলে সন্দেহ প্রকাশ করা হয়েছে সিবিআইয়ের চার্জশিটে। তবে এ বিষয়ে নির্দিষ্ট কার নাম রয়েছে তা জানা যায়নি। গত 9ই আগস্ট ঘটনা প্রকাশ্যে আসার পর 24 ঘন্টার মধ্যে মূল অভিযুক্ত সন্দেহে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে পুলিশ। এর 2 দিন পর ঘটনার তদন্তভার গ্রহণ করে সিবিআই। ঠিক 55 দিনের মাথায় চার্জশিট পেশ করল তারা। তা নিয়ে তৃণমূলের মিডিয়া কমিটির সদস্য কুণাল ঘোষ প্রতিক্রিয়া দিয়েছেন, যারা সিবিআই চেয়েছিলেন আজ দেখুন। মূল ধর্ষণ এবং খুনের মামলায় তারা এতদিনে শুধু সঞ্জয় রায়ের নামে চার্জশিট দিল, যাকে 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করেছিল কলকাতা পুলিশ। তদন্ত চলুক, ডাক্তারদের গোষ্ঠী রাজনীতির নাটক, নানা গল্প চলবে, হয়তো পরে অন্য নাম জুড়বে, কিন্তু আজ মানুন কলকাতা পুলিশ ঠিক পথেই ছিল। শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি, আছে আরও কয়েকটি গুরুত্বপূর্ণ খবর। একের পর এক ইস্যু, সমানে অস্বস্তি বাড়াচ্ছে কলকাতা প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েলের বিরুদ্ধে। আরজি কর হাসপাতালের নির্যাতিতা চিকিৎসকের পরিচয় প্রকাশ করেছিলেন তৎকালীন কলকাতা পুলিশের কমিশনার বিনীত গোয়েল। সেই নিয়ে তার বিরুদ্ধে হাইকোর্টের দায়ের হয়েছিল মামলা। বিনীতের বিরুদ্ধে এফআইআর দায়ের করার আর্জিতে জনস্বার্থ মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এদিন সেই জনস্বার্থ মামলায় কেন্দ্রীয় সরকারের কর্মীবর্গ দপ্তরকে যোগ করতে বলল কলকাতা হাইকোর্ট। সিপি থাকাকালীন আরজি করের নির্যাতিতার নাম বহুবার প্রকাশ্যে আনেন বিনীত। এই আইন বিরুদ্ধ কাজের জন্য তার বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার জন্য নির্দেশ চেয়ে কলকাতা হাইকোর্টে আবেদন জানানো হয়েছিল। এর আগে হাইকোর্টে মামলা উঠলে আইনজীবী মহেশ জেঠমালানি আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, যাকে সিপি পদ থেকে অপসারণের দাবিতে মামলা হয়েছিল সেই বিনীত গোয়েলের তো পদোন্নতি হয়ে গেল। সিপি থেকে এখন উনি এডিজি পদে চলে গেছেন। যদিও পাল্টা বিনীতের আইনজীবী বলেছেন ইতিমধ্যে সিপিকে পদ থেকে অপসারণ করা হয়েছে, তাই এখন এই আবেদনের আর কোনো গুরুত্ব নেই। দুপক্ষের বক্তব্য শুনে সেই সময় শুনানিতে কোনো মন্তব্য করেননি প্রধান বিচারপতি। যেহেতু আরজিকর সংক্রান্ত সমস্ত মামলা বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন, তাই জুডিশিয়াল প্রোটোকল মেনে হাইকোর্টে মামলার শুনানি মুলতবি রাখা হয়। কিন্তু সুপ্রিম কোর্টের সবুজ সংকেত মেলার পর হাইকোর্টে এই মামলা চলার আলাদা করে কোনো আইনি বাধা নেই বলে আদালতে জানিয়েছেন মামলাকারীর আইনজীবী। এরপরেই নির্ধারিত দিনে এই মামলার শুনানির জন্য উঠেছিল কলকাতা হাইকোর্টে। নিয়মিত সঠিক খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। হাসপাতালে চিকিৎসাধীন রতন টাটা। সূত্রের খবর, টাটা গ্রুপের প্রাক্তন চেয়ারম্যানকে মধ্যরাতে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে চিকিৎসাধীন তিনি। জানা গিয়েছে রবিবার মধ্যরাতে আচমকা রক্তচাপ কমে যাওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। মুম্বাইয়ের ব্রিজ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করা হয়েছে 86 বছরের এই শিল্পপতিকে। তবে উদ্বেগের কোনো কারণ নেই বলে জানিয়েছেন রতন টাটা। তিনি তার এক্স মাধ্যমে একটি পোস্ট করেছেন, সেখানে জানিয়েছেন তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগের কোনো কারণ নেই। বয়সজনিত কারণে চেক আপ চলছে তাঁর, কোনো ভুল তথ্য যাতে না ছড়ায় সেই আবেদনও করেছেন তিনি। সূত্রের খবর, বিশেষজ্ঞ চিকিৎসকেরা তার চিকিৎসা করছেন। তবে ঠিক কী অসুস্থতা সে ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য এখনো আসেনি সামনে। 2024 সালে ফিজিওলজি বা মেডিসিনে বিভাগে নোবেল পুরস্কার পাচ্ছেন 2 মার্কিন বিজ্ঞানী, ভিক্টর অ্যামব্রোস এবং গ্যারি রুফকোন। মাইক্রো আরএনএ বা এমআরএনএ নিয়ে তাদের অগ্রগামী গবেষণার কারণে এই স্বীকৃতি দেওয়া হলো তাদের। পোস্ট ট্রান্সক্রিপশনাল জিন নিয়ন্ত্রণে এমআরএনএ এর বড় ভূমিকা রয়েছে। মেডিসিনের নোবেল বিজয়ীদের বাছাই করে সুইডেনের স্টকহোমের ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি। তারা জানিয়েছেন এই 2 মার্কিন বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার জিন নিয়ন্ত্রণের একটি সম্পূর্ণ নতুন নীতির খোঁজ দিয়েছে। এই নীতি বহুকোষী জীবদের জন্য অপরিহার্য, যার মধ্যে মানুষও রয়েছে। ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি আরও জানিয়েছে কিভাবে মানুষের ডিএনএর মধ্যে থাকা এই জেনেটিক তথ্য থেকে মানুষের হাড়, স্নায়ু, ত্বক এবং হৃৎপিণ্ডের কোষ সহ বিভিন্ন ধরনের বিশেষ কোষের জন্ম হয় সেই সম্পর্কে মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করেছেন অ্যামব্রোস এবং রুফকুনের গবেষণা। অভিন্ন জেনেটিক উপাদান থাকা সত্ত্বেও কিভাবে এই বিভিন্ন টিস্যুগুলি বিকশিত হয় সেই জটিল প্রক্রিয়া ব্যাখ্যা করতে সাহায্য করেছে তাদের কাজ। আর্থিক পুরস্কার হিসেবে মার্কিন বিজ্ঞানী জুটি 1,10,00,000 সুইডিশ ক্রাউন অর্থাৎ প্রায়
9,23,67,501 টাকা পাবেন, যা তাদের মধ্যে সমান ভাগে ভাগ করা হবে। রীতি অনুযায়ী প্রথমেই মেডিসিনে প্রতি বছরের মতো নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হয়। এরপর একে একে পদার্থ বিজ্ঞান, রসায়ন, সাহিত্য এবং শান্তিতে নোবেল জয়ীদের নাম ঘোষণা করা হবে। প্রসঙ্গত, 2023 সালে মেডিসিনে নোবেল পুরস্কার জিতেছিলেন হাঙ্গেরিয়ান মার্কিন বায়োকেমিস্ট ক্যাটালিন ক্যারিকো এবং মার্কিন ইমিউনোলজিস্ট ড্রু ওয়েইসম্যান। mRNA প্রযুক্তি বিষয়ে তাদের উল্লেখযোগ্য কাজের জন্য এই পুরস্কার দেওয়া হয়েছিল। কোভিড-19 টিকা বিষয়ে mRNA প্রযুক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। আগামী 1 থেকে 2 ঘন্টায় 5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কলকাতা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এবং 2 মেদিনীপুর জেলায়। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হাওয়া বইবার সতর্কতা। ঘূর্ণাবর্ত এবং অক্ষরেখার প্রভাবে সোমবারেও মেঘলা আকাশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতে। পশ্চিমে আংশিক মেঘলা আকাশ, তবে বৃষ্টির সম্ভাবনা এবং পরিমাণ কমবে। সোমবার দক্ষিণবঙ্গের উপকূল সংলগ্ন 4-5 জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা 2 24 পরগনা এবং 2 মেদিনীপুরে। বাকি কোনো জেলায় 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বজায় থাকবে। তবে রাতে ও সকালের দিকে আবহাওয়ার সামান্য পরিবর্তন। পুজোয় দুর্যোগের সম্ভাবনা নেই। পুজোর মধ্যে স্থানীয়ভাবে 2-1 জায়গায় সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে। বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সম্ভাবনা নেই এক নাগাড়ে বা একটানা বৃষ্টিরও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী পুজোর মধ্যে বিক্ষিপ্তভাবে 2-1 জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবার দুপুরের পর থেকে শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম। খবর শেষ হলো।